প্রায়ই কি এমনটা হয় যে দিন তো শেষ কিন্তু জরুরি কাজগুলো সব পড়েই আছে? আজকের এই আলোচনায় আমরা দেখব কি করে খুব সহজ কিছু কৌশল ব্যবহার করে সময়ের লাগামটা একেবারে নিজের হাতে নিয়ে আসা যায়। তো চলুন সেই উপায়গুলোই জেনে নেওয়া যাক। দিন শেষে কি একবারও মনে হয় যে আজকের দিনটা সময়টা নিজের নিয়ন্ত্রণে ছিল, নাকি পুরোটাই যেন সময় স্রোতে ভেসে যেতে হলো? এই অনুভূতিটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত, তাই না? কিন্তু ভালো খবরটা হলো এর একটা সমাধান আছে। আজকের আলোচনার ভিত্তিই হলো একটা দারুণ চিট শিট, যা টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে কার্যকর আর পরীক্ষিত কৌশলগুলোকে এক জায়গায় নিয়ে এসেছে। আর এটাই আমাদের সেই হারানোর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার পথ দেখাবে। যে কোনো ভালো ব্যবস্থাপনার একদম গোড়ার কথা হলো একটা সঠিক পরিকল্পনা, আর টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তো এটা আরও বেশি সত্যি। তো প্রথম ধাপে আমরা দেখব কিভাবে একটা কার্যকর পরিকল্পনা আসলে তৈরি করা যায়। প্রথমেই আসি আইজেনহাওয়ার ম্যাট্রিক্সে। এটা কাজগুলোকে 4টা ভাগে ভাগ করে কোনটা আগে করতে হবে তা ঠিক করতে দারুণভাবে সাহায্য করে। যেমন কোনো কাজটা জরুরি এবং গুরুত্বপূর্ণ দুটোই, যেটা এখনই করে ফেলতে হবে, আর কোনটা গুরুত্বপূর্ণ কিন্তু তেমন জরুরি নয়, যেটা পরেও করা যেতে পারে। এই সহজ বিভাজনটাই কিন্তু পুরো দিনের কাজের গতিপথ ঠিক করে দেয়। এরপর আসে ৮০-২০ নিয়ম, যেটাকে প্যারেটো প্রিন্সিপালও বলা হয়। এর মূল কথাটা একদম সহজ। আমাদের ৮০% রেজাল্ট আসে মাত্র ২০% প্রচেষ্টা থেকে। তার মানে কি? তার মানে হলো আমাদের শুধু সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ২০% কাজটা খুঁজে বের করতে হবে, আর সেগুলোর উপর মনোযোগ দিলেই কিন্তু খেলার মোড় ঘুরে যেতে পারে। সারাদিনটাকে গোছানোর জন্য 1-3-5 নিয়মটা কিন্তু দারুণ কাজের। প্রতিদিনের লক্ষ্য হবে একটা বড় কাজ শেষ করা, 3টে মাঝারি কাজ শেষ করা আর 5টা ছোট কাজ শেষ করা। এতে কি হয়, দিনের একটা পরিষ্কার কাঠামো তৈরি হয়ে যায়, আর লক্ষ্যগুলোকেও আর অসম্ভব মনে হয় না। যখনই কোনো লক্ষ্য ঠিক করা হয় তখন যদি SMART পদ্ধতিটা ব্যবহার করা যায়, তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কারণটা খুব সহজ। যখন কোনো লক্ষ্য নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করার মতো হয়, তখন আমাদের মস্তিষ্ক সেটা পূরণ করার জন্য একটা পরিষ্কার রোডম্যাপ পেয়ে যায়। আমরা সবসময় করণীয় কাজে তালিকা বা টু ডু লিস্ট বানাই, তাই না? কিন্তু ঠিক ততটাই জরুরি হলো কি করা যাবে না তার একটা তালিকা বানানো। কিছু কাজ অটোমেটিক করে, কিছু কাজ অন্য কাউকে দিয়ে, আর অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে যে কি পরিমাণ সময় আর মানসিক শক্তি বাঁচানো যায় তা কল্পনার বাইরে। আচ্ছা, পরিকল্পনা তো হলো। এবার দ্বিতীয় ধাপ, গভীর মনোযোগ বা ডিপ ফোকাস। কারণ সেরা পরিকল্পনাটাও কিন্তু মাঠে মারা যাবে যদি কাজে মনোযোগটাই ধরে রাখা না যায়। তো চলুন এখন মনোযোগ বাড়ানোর কিছু কৌশল জেনে নেওয়া যাক। এটা সম্ভবত সবচেয়ে সহজ কিন্তু আমার মতে সবচেয়ে কার্যকর একটা উপায়। ফোনের এয়ারপ্লেন মোড কিন্তু শুধু প্লেনে ওড়ার জন্য নয়। কোনো জরুরি কাজ করার সময় ফোনের সব নোটিফিকেশন বন্ধ করে দিলে দেখবেন মনোযোগের মাত্রায় আকাশ পাতাল তফাৎ ঘটে গেছে। কোনো কাজ শুরু করতে আলসেমি লাগছে? তাহলে এই 5 সেকেন্ডের নিয়মটা একবার চেষ্টা করে দেখুন। শুধু মনে মনে 5 থেকে 1 পর্যন্ত গুনতে হবে, আর 1 বলার সাথে সাথেই আর কোনো কিছু না ভেবে কাজটা শুরু করে দিতে হবে। এই ছোট্ট মানসিক ধাক্কাটা জড়তা কাটানোর জন্য ম্যাজিকের মতো কাজ করে। মনোযোগ দেওয়ার জন্য দুটো খুব জনপ্রিয় পদ্ধতি এখানে দেখা যাচ্ছে। একটা হলো পোমোডোরো টেকনিক, মানে বড় কাজকে 25 মিনিটের ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া, আর প্রত্যেক ভাগের পর 5 মিনিটের বিরতি। অন্যটা হলো পাওয়ার আওয়ার, মানে টানা 1 ঘন্টা গভীর মনোযোগ দিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করা। যখন কোনো বড় কাজকে ভাঙা দরকার তখন পোমোডোরো সেরা, আর যখন একটাই কাজে ডুবে যেতে হবে তখন পাওয়ার আওয়ার বেশি কার্যকর। টাস্ক ব্যাচিংয়ের মূল আইডিয়াটা হলো একই ধরনের কাজগুলো একসাথে করা। যেমন ধরুন, দিনের একটা নির্দিষ্ট সময়ে সব ইমেলের উত্তর দেয়া। এতে বারবার এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার ফলে যে মানসিক শক্তি নষ্ট হয়, মানে যেটাকে কনটেক্সট সুইচিং বলে, সেটা অনেক কমে যায় আর কাজের গতিও বেড়ে যায়। টাইম ব্লকিং পদ্ধতিটা আরও এক ধাপ এগিয়ে। এখানে ক্যালেন্ডারে প্রত্যেকটা কাজের জন্য, এমনকি ব্রেকের জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করে রাখা হয়। এর ফলে যা হয় তা হলো অন্যের প্রয়োজনে সাড়া না দিয়ে নিজের পরিকল্পনার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। দিনটা তখন আর রিঅ্যাক্টিভ থাকে না, প্রোঅ্যাক্টিভ হয়ে যায়।
তো পরিকল্পনা হলো, মনোযোগও হলো। এবার পালা কিছু কার্যকরী পদ্ধতির, যা আমাদের কাজের প্রক্রিয়াকে আরও মসৃণ করে তুলবে এবং বাধাগুলো দূর করতে সাহায্য করবে। মার্ক টুয়েনের একটা বিখ্যাত কথা আছে, ইট ইয়োর ফ্রগ। এর মানে কি? এর মানে হলো দিনের সবচেয়ে কঠিন, সবচেয়ে অপছন্দের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা একদম সকালেই করে ফেলা। একবার সেই ব্যাঙ খাওয়া হয়ে গেলে দেখবেন বাকি দিনের কাজগুলো অনেক সহজ লাগছে। অনেক সময় কোনো বড় কাজ, যেমন ধরুন নতুন মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করা, এটা শুনলেই বেশ ভয় লাগতে পারে। কিন্তু কাজটাকে যদি ছোট ছোট ধাপে ভেঙে নেওয়া যায়, যেমন প্রথমে ব্রিফ লেখা, তারপর ডিজাইন তৈরি, তারপর কপি লেখা, তাহলে দেখুন পুরো ব্যাপারটা অনেক সহজ আর ম্যানেজ করার মতো হয়ে ওঠে। কানবান বোর্ড হল কাজের অগ্রগতি দেখার জন্য একটা চমৎকার ভিজুয়াল টুল। এখানে কাজগুলোকে করতে হবে, চলছে আর শেষ এই 3টে কলামে সাজানো হয়। এতে শুধু প্রকল্পের অবস্থা এক নজরেই বোঝা যায় না, বরং একটা কাজকে শেষ কলামে নিয়ে যাওয়ার যে মানসিক সন্তুষ্টি, সেটাও কিন্তু কাজের গতি বাড়াতে অনেক সাহায্য করে। ডমিনো এফেক্টের আইডিয়াটা হলো কাজগুলোকে এমনভাবে সাজানো যাতে একটা শেষ হওয়ার পর পরেরটা শুরু করাটা খুব স্বাভাবিক মনে হয়। প্রথম ছোট কাজটা ঠিকঠাক করতে পারলে যে একটা মোমেন্টাম বা গতি তৈরি হয়, সেটাই পরের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, ঠিক যেমন একটা ডমিনো আরেকটাকে ফেলে দেয়। এরপর আসছে কর্মশক্তির ভারসাম্য রক্ষার কৌশল, যেটাকে বলা যায় সিসো সিস্টেম। একটা কঠিন বা মানসিক চাপের কাজের সাথে যদি একটা তুলনামূলক সহজ কাজ জুড়ে দেওয়া হয়, তাহলে এনার্জির ভারসাম্যটা বজায় থাকে। যেমন ধরুন, একটা জটিল রিপোর্ট লেখার পর ফাইল গোছানোর মতো একটা সহজ কাজ করা যেতে পারে। এটা মানসিক শক্তি পুনরুদ্ধার করতে দারুণ সাহায্য করে। এই কৌশলটা কিন্তু বেশ মজার। কোনো কাজ শুধু শুরু করে দিলেই, এমনকি যদি সেটা শেষ নাও হয়, আমাদের মনে একটা অসম্পূর্ণতার অনুভূতি বা টেনশন তৈরি হয়। আর এই অনুভূতিটাই পরে সেই কাজটি শেষ করার জন্য আমাদের তাগিদ দেয়। তার মানে আসল চ্যালেঞ্জটা হলো শুরু করা। দিনের শেষে একটা নির্দিষ্ট রুটিন থাকাটা খুবই জরুরি। ছোটখাটো বাকি কাজগুলো শেষ করা, সারাদিনে কি করা হলো তা একবার দেখা এবং অবশ্যই আগামীকালের জন্য একটা পরিকল্পনা তৈরি করে রাখা, এই অভ্যাসটা পরের দিনের জন্য একটা শক্তিশালী সূচনা নিশ্চিত করে। তাহলে যদি সংক্ষেপে বলি, এই হলো আমাদের টাইম ম্যানেজমেন্ট টুলকিট। 1. সঠিক পরিকল্পনা, 2. গভীর মনোযোগ এবং 3. কার্যকরী পদ্ধতি। এই 3টা বিষয়কে আয়ত্ত করতে পারলেই কিন্তু সময়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। তো এতগুলো দারুণ দারুণ কৌশল তো জানা হলো, কিন্তু এখন আসল প্রশ্নটা কি বলুন তো? আসল প্রশ্ন হলো, এগুলোর মধ্যে কোনটা আজকেই কাজে লাগানো যায়? কারণ দেখুন, শুধু জানলেই তো হবে না, তাই না? জ্ঞান তখনই আসল শক্তিতে পরিণত হয় যখন সেটাকে আমরা কাজে লাগাই।